ফয়সাল করিম যাকে ধরা হয়েছে সে তো ট্রিগারটা টিপছে ভাই। কেন টিপছে? টিপার পেছনে কে আছে? এবং এটা কবে হয়েছে আপনার খেয়াল করেন, হাদিকে মারা হয়েছে কবে? যেদিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তার ঠিক পরের দিন। এবং তখন মানে এই বিচার না হলে পরে আপনার নির্বাচন হবে না, এমন কথা অনেকে বলেছে। ইনকিলাব মঞ্চও বলেছে। আমি যে এখানে এই যখন নাকি আমাদের ফুয়াদ ভাই বলতেছিলেন তখন আমি গুগলে সার্চ করছিলাম, আমি ওখানে দেখলাম যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও একটা ভিডিও আছে, সেখানে বলা হয়েছে এই দেখেন যে হাদি হত্যার বিচার না হলে কোনো নির্বাচন হবে না। ইনকিলাব মঞ্চ তারা ভিডিওতে বলেছে। তো ইনকিলাব মঞ্চ কিন্তু নির্বাচনে অংশ নেয়নি, তাদের কোনো প্রার্থীও নাই, তাহলে তারা নির্বাচন হবে না। আবার দেখলাম খেলাফত মজলিসের একজন এক নেতা, নেত্রকোণের এক নেতা, সেও বলছে যে হাদি হত্যা বিচার না হলে নির্বাচন হবে না। তো একটা দাবি ছিল যে এই এত বড় হাদি হত্যার ঘটনা তো মনে করেন সারা দেশকে আলোড়িত করেছে। এখন এই ঘটনার প্রেক্ষিতে একটা দাবি কিন্তু উঠেছিল যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায় কিনা, নির্বাচনটা এই মুহূর্তে না করা যায় কিনা, কিন্তু এটা খুব একটা পানি পায় নাই আর কি, হালে পানি পায় নাই, যার ফলে নির্বাচনটা হয়ে গেছে। এখন সরকারও তো একটা দল আছে, তাদেরও কিছু একটা চিন্তা থাকতে পারে, আবার ইন্ডিয়ার সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করার একটা ব্যাপার আলোচনা থাকতে পারে। এখন হাদি যদি বলে যে আমাকে এটা করার জন্য অমুক দল অমুক নেতা, ফয়সাল যদি বলে যে আমাকে অমুক নেতা বলেছে, অমুক দল বলেছে, অমুক দল টাকা দিয়েছে, বলেছে তুমি এটা করো, তাহলে আমার নির্বাচনটা পেয়েছে, 200 মুখে বলে। এখন আবার একটা তো মাথায় রাখতে হবে, ওই লোকটা কিন্তু খুনি। খুনির কথায় কি আপনি বিশ্বাস করবেন? তথ্য প্রমাণ ছাড়া। তথ্য প্রমাণ খুনি তো বলে দিল, যখন আমার নামে করে দিল, অথচ বলো আবার টাকা দিছে, হাদিকে মারো, বিশ্বাস করবেন? আগে পরে তো আপনি ইন্ডিয়াতেও ছিলেন। আমি তো আবার টাকার বস্তা নিয়ে বিভিন্ন জায়গায় দেখাও গেছে, দেখা গেছে। যদি বলে এখন তার কথা আপনি কতটুকু বিশ্বাস করবেন? কিন্তু যদি তার মধ্যে বলানো যায়, এটা নিয়ে কিন্তু রাজনীতি হবে রে ভাই। 15 দিন কিন্তু ওখানে রিমান্ডে থাকবে। এই 15 দিনে কি ওখান থেকে কিছু কিছু খবর ওদের মিডিয়া প্রকাশ করবে না? ওটাতে প্রকাশ করবে, ওটার মধ্যে ওদের রাজনীতি আছে কিনা, এইটাই আপনি বুঝবেন কেমন করে। এখানে কিন্তু জটিলতা শুরু হয়েছে। অনেকের কিন্তু ঘুম হারাম, অনেকের ঘুম এরই মধ্যে হারাম হয়ে যাবে আগামী কয়েকদিন, যে কি বলবে। তবে আমি একটা কথা বলি, ঘুম হারাম হোক আর হোক, হালাল হোক, এটা কিন্তু কাদের ঘুম হারাম বলে মনে হয় আপনার? অনেকেরই হতে পারে, আপনারও হতে পারে, আমারও হতে পারে। ওনারা তো পলিটিশিয়ান, ওনাদের নাম বললাম না, বললে আবার কেউ দেয় আমার তুমি দেখাই দিলে কেন? আচ্ছা বরং আমি আমার উপরে নিলাম, ফুয়াদ ভাই তো আমাকে আমার উপরে থাকাটা যে জাস্টিফিকেশন আছে, এটা উনি বললেন, অসুবিধাটা কি আছে? আমি বলছি চা না, ব্যাপারটা হলো কি, এটা কিন্তু ভাই আতঙ্কে হতে পারে হারাম, তাই না? তখন কেন হবে, কোথায় এসে পড়বে কেউ তো জানে না। তেহরানের মতো, তেহরানে যে কার পাশে এসে বোমা পড়বে কেউ জানে না, সবাই কিন্তু ঘুম হারাম, তো ওরকম আর কি। তো এখন আমার কথা হলো কি, তারও চেয়ে বড় কথা কি জানেন, দেখেন এই ঘটনার পেছনে কেউ না কেউ আছে, এগুলো সবচেয়ে বড়। সেই পেছনে কেউ না কেউ, অথবা যারা, অথবা যে দল, অথবা কোনো কিছু থাকতে পারে, যারা আছে তার কেন কে, দেখেন যত কিছু আপনি বলেন, হাদি কিন্তু যদি আমরা বলি যে প্রতিহিংসার শিকার, হাদি কার প্রতিহিংসার শিকার? যে অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত সরকার একদমই মেনে নিতে পারে নাই, একেবারেই না। এটা কি কারণে না কারণে সেটা বলতে পারবো না, কিন্তু তারা মেনে নেয়নি একদমই। নানাভাবে তাদেরকে, তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। আবার এই দিক থেকেও বলা হয়েছে নানা কথাবার্তা, এগুলোর মাধ্যমে সম্পর্কটা সহজ হয় না এবং সহজ করার চেষ্টাও কেউ করে নাই। কিন্তু নতুন সরকার আসার পর আমার কাছে মনে হচ্ছে ভারতের অ্যাটিটিউডের মধ্যে একটু চেঞ্জ আসছে। এখন আমাদের দিক থেকে আমাদের সরকারের ভূমিকা কী হবে, তারা কিভাবে এই মানে চেঞ্জিং অ্যাটিটিউডকে হ্যান্ডেল করবে, এটা এখন আমি বলতে পারছি না। এটা হয়তো কদিন পরে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। এবং সেই চেঞ্জিংয়ে তাদের দিক থেকে চেঞ্জ হয়েছে, তার প্রথম নমুনা হলো হাদির হত্যাকারীকে, হত্যাকারী মানে হত্যা অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারা। এবং গ্রেপ্তার করার পর তারা কিন্তু তাদের আইনে তাকে আদালতে তুলছে, আদালত থেকে 15 দিনের রিমান্ডও দেওয়া হয়েছে তাকে, এবং রিমান্ডে নিয়ে তারা জিজ্ঞাসাবাদও করবে। এবং এই জিজ্ঞাসাবাদ যতদিন করবে আপনি দেখবেন বিভিন্ন সময় কিন্তু ওদের পত্রপত্রিকায় এই নিউজগুলো কিন্তু আসতে থাকবে। এখন জিজ্ঞাসাবাদে সে কী বলেছে অথবা কী প্রচার হচ্ছে,
এটা কিন্তু আমরা যখন দেখব এটার উপর নির্ভর করেই কিন্তু আপনি চট করে কোনো মন্তব্য করতে পারবেন না। এগুলোও কিন্তু এক ধরনের, এখানেও কিন্তু এক ধরনের রাজনীতি থাকতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। মনে করেন এখন মানে যদি ষড়যন্ত্র তত্ত্বের কথা বলি, বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব থাকতে পারে। কিরকম? আমি যেমন আপনি ওই সময় হাদি মারা যাওয়ার পর আমি কয়েকদিন ঘাটাঘাটি করে হাদি আসলে কি কি বলেছে আমি খুব দেখার চেষ্টা করেছি। দেখেন হাদি একটা ক্যারেক্টার। জুলাই আন্দোলনের সময় হাদি কিন্তু একদম সামনের সারিতে ছিল। হাদির নাম প্রথম আমরা জানলাম কখন, মানে সিরিয়াসলি বলছে যে একদম বড় পাওয়ারফুল লোক, এটা বুঝলাম কখন 32 তলা ভাঙার সময়। ওই সময় সে কিন্তু অনলাইনে আহ্বান জানায় সবার জন্য। এই প্রথম জানলাম যে হাদি একজন আছে। তারপর হাদির বিভিন্ন বক্তব্য শুনছি। হাদির বক্তব্যের মধ্যে এক ধরনের অ্যারোগেন্সি ছিল, অস্বীকার করবো না আমি। বাট সে কিন্তু সবাই সমালোচনা করছে। সে এনসিপির তীব্র সমালোচনা করছে, জামাতের সমালোচনা করছে। ওর মুখে একদম আমি মুক্ত কণ্ঠে কেবল একজনের প্রশংসা পাইছি, সে হলো বেগম জিয়ার। হাদি বেগম জিয়ার মানে অকুণ্ঠ প্রশংসা করছে, কিন্তু মোটার উপর এছাড়া ওনার সমালোচনা থেকে কেউ বাদ দেয়। এবং এই সমালোচনাগুলি বলার ভঙ্গিটা আপনার অপছন্দ হইতে পারে, কিন্তু এই সমালোচনার মধ্যে কিন্তু সারবত্তা ছিল কিন্তু ভালোই সে বলতো। আপনার এগুলো তো অনেকবার আসছে, আমার সঙ্গে আসছে, তো সে ভালো, আমার কাছে খুব একটা খারাপ লাগে। আবার মেঠো বক্তৃতায় তার কিছু কিছু ভাষা শব্দ আমার পাই পছন্দ হতো না। উনি কিছু নতুন নতুন শব্দগুলি যেভাবে বলতেন, মানে আঠের বক্তৃতা রাখি, ওগুলো আমার ভালো লাগতো না। কিন্তু মোটের উপর এই লোকটাকে মারতে হবে এই ভাবনাটা কার আসতে পারে? ও কার পাকা ধানে মই ছিল? তেমন কোনো সিরিয়াস কিছু ছিল না। সে আমার স্পষ্ট মনে আছে, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তাকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তার পাশে থেকে একজন লোক ভিডিওতে সেটা ফেসবুকে লাইভ করতেছিল। সেই লাইভটা আমি দেখেছি, এবং সেই লোকটাকে তার চেহারা দেখি নাই। সে বারবার বলতেছিল যে ঢাকা 8-এর ক্যান্ডিডেট হবে হাদি ভাই, এই জন্য তাকে গুলি করা হচ্ছে। এবং তার ওই বক্তব্যে সে সরাসরি ঢাকা 8-এর অন্য কোনো প্রার্থীর প্রতি, সম্ভাব্য প্রার্থীর প্রতি ইঙ্গিত করতেছিল। ওই লোকটাকে তাকে জিজ্ঞাসা করেন না, ভাই তুমি কিভাবে বুঝলা এই যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে? তো এই যে বিষয়গুলো, এগুলো বিবেচনায় নেওয়া হয়েছে কিনা আমি জানি না। এটা আইন প্রয়োগের সমস্যা যারা আছে, তদন্তকারী যারা আছেন তারা দেখবেন। কিন্তু কোশ্চেনটা হলো কি যে, এবং তার মৃত্যুর পর আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক রকম কথা বলে। হাদি হত্যার ঘটনার পরে এমনও আমরা শুনছি যে হাদিকে যারা সামনে নিয়ে এসেছে তাদেরই কেউ হয়তো হাদিকে হত্যা করছে, এই ধরনের কথাও আমরা শুনেছি। হতে পারে। রাজনীতিতে অনেক কিছু সম্ভব। রাজনীতি যে কত ন্যাস্টি হতে পারে এটা তো আমরা গত 15-16 বছরে দেখছি রে ভাই। মানুষের মানে তার টিকে থাকার জন্য সাধারণ মানুষের অধিকারকে আপনি ছিনে নিচ্ছেন। তো এগুলি তো আমরা দেখছি। তখন কি হবে, কার হবে, কে করছে না করছে, তবে আমরা মানে নানা রকমের সার্কামস্টেন্স দেখে অনেক সময় মন্তব্য করি যে এটার পরে মানে শিডিউল ঘোষণা পরে তিনি হত্যা, তারপর তিনি এই 5 জন পেছনের দাবি, তার মধ্যে আবার বিএনপিকে দায়ী করে একভাবে মির্জা আব্বাসকে ইঙ্গিত করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু নিছক রাজনীতি ছাড়া কিছু না। আপনি যদি এগুলো থেকে মন দেন তাহলে কিন্তু আপনি প্রকৃত অপরাধ থেকে দূরে চলে যাবেন। আমরা আশা করি যে প্রকৃত অপরাধী সামনে আসুক এবং এটা সুষ্ঠু একটা তদন্ত এবং বিচার হোক, সেটা আমরা আশা রাখি। আমরা নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তখন তিনি এই কথাটি বলেছেন, নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসনের কথা আমি বলছি, তিনি বলেছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেরকম আশঙ্কা আমরা শুনেছি। বিএনপির অনেক নেতাকর্মীর কাছ থেকে শুনেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। এবং অনেক ক্ষেত্রে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করছে, তাদের কাছ থেকে এরকমটাও শুনেছি যে ক্ষমতায় আসলে জামাত, এরকম কথা শুনে প্রশাসনে জামাতের প্রচুর লোক। কিন্তু ব্যারিস্টার আসিফ ফুয়াদ বলছেন যে প্রশাসনের ভরকেন্দ্র আসলে চায়নি জামাত আসুক, অর্থাৎ এবং প্রশাসন সেক্ষেত্রে যে আচরণটা করছে তাতে করে তো মনে হয় যে আসলে প্রশাসনে জামাতের কেউই ছিল না এবং এন্টি জামাত এরকম। এবং আমরা শেষ পর্যন্ত দেখছি জামাত ইসলামী বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনার বিশ্লেষণ শুনতে চাই। ব্যাপারটা হয়েছে কি, সবাই বলছে, কিন্তু ইলেকশনের আগেও বলছে, ইলেকশনের পরেও বলতেছে, যে যার যার মতো করে বলতেছে। যে অসুবিধা আছে সে বলতেছে, যে অসুবিধায় পড়েছে সে বলতেছে, যে নির্বাচনে হেরে গেছে সে বলতেছে। কিন্তু কেউ কিন্তু তথ্য প্রমাণ দিয়ে বলছে না, একদম অকাট্য। এই যে আমি একটা প্রমাণ দিলাম, দেখেন এইটাই প্রমাণ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই কথা কেউ বলছে না। সবাই এক ধরনের ধারণা থেকে বলছে, এক ধরনের আপনার আলোচনা থেকে বলছে, এক ধরনের মানুষের মধ্যে পাবলিক পারসেপশন থেকে বলছে,
কেউ কেউ বলছে লোকে বলে, তখন এরকম কথা তো ভাই আমরাও শুনছি। দেখেন আমি তো এই নির্বাচনে ভোট দিয়েছি, আমি তো ভোট দিয়েছি, আমার দাগ এখনো আছে, যাই না নখের মধ্যে একটা, আমি তো ভোট দিয়েছি। তো আমি আমার সাদা চোখে ইঞ্জিনিয়ারিং দেখি নাই। আপনি বলবেন ইঞ্জিনিয়ারিং সাদা চোখে দেখা যায় না, ওটা মেশিন দিয়ে দেখতে হয়, দূরবীন দিয়ে দেখতে হয়। দূরবীন দিয়ে আপনি কি পেয়েছেন সেটা আমাদের একটু দেখান, না দেখলে আমি কি করে বুঝবো? এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি, হেরে গেলে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ ওঠানো হয়। আচ্ছা হোক, আমরা কি শুনেন, মানে পাবলিকলি আমরা কি শুনি? আমরা কিন্তু অনেক কিছু শুনেছি, যেমন আমরা শুনেছি মামুনুল হক নাকি জিতছিল, ওইখানে ইয়েকে হারাই দেওয়া হয়েছে। সে উষ্মা প্রকাশ করছে। হ্যাঁ, আবার শুনেছি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, কিন্তু এখনো বলে, মির্জা আব্বাসকেও বলে আমার হারাই দিলেন, মানে সে জিতছিল বলতে যাচ্ছে। আবার তো আমি এটাও শুনছি যে নাহিদ হেরে গেছিল, জামাতের আমির হেরে গেছিল, শুনছি রে ভাই। এখন আমি যদি এইটুকু বিশ্বাস করি তাহলে তো আমিরের প্রয়োজন আমাকে বিশ্বাস করতে হয়। এবং শোনা, এখনই শোনা এবং সত্যের মাঝে তফাৎ আসলে কতটুকু বুঝবো কি করে আমরা কি করে জানবো? তাহলে না ভাই, গুনেন আরেকবার, এই গুনার দেখলাম আজকে কোর্ট অর্ডার দিয়েছে কয়েকটা জায়গায় এরকম আমরা বাকিগুলো অর্ডার আসুক, দেখি গুনি আরেকবার, শুনি কি হয়েছে। কিন্তু জামাত নিজেরাও কিন্তু বলছে যে ভোট ঠিক হয়েছে, গুনাহ ঠিক হয় নাই। এটা কিন্তু জামাত অনেক কথা বলছে, যেমন পারভেজ সাহেব বলতেছে যে কথাগুলি, এখন পারভেজ সাহেব ইলেকশন যে জিততো এই কথা কইতো না তো ভাই, তখন পারভেজ সাহেবের যে হাঁটতো সে বলতো। তো এটা ভাই সবসময় হয়। এবং এই কি ইলেকশন ভাই, স্কুলে যখন পরীক্ষা দিতাম আগে, রেজাল্ট খারাপ হলে আব্বার কাছে বাসায় আসতে আসতে অজুহাত বানিয়ে আসতাম যে কি কারণে হয়েছে, স্যার সব প্রশ্ন সিলেবাসে বাইরে থেকে করছে, বলতাম এগুলো আমরা, বললাম যাদেরকে মাইটা একটু কম খাওয়া যায়, এটা তো ভাই হয়েছে রে ভাই। কিন্তু সিলেবাসের বাইরের কথা তো না, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা গুরুতর একটা অভিযোগ এবার এসেছে। মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব সম্পত্তি বানাইছে, এগুলি অন্যায়। এখন প্রশ্নটা হলো, তারা এই অন্যায়টা করার কারণে মুক্তিযুদ্ধ বলেন অথবা ৭ই মার্চ বলেন অথবা বঙ্গবন্ধু বলেন, তার স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকার কথা বলেন, এগুলি কি অর্থহীন হয়ে গেল? এগুলি কি গুরুত্বহীন হয়ে গেল? আমি তা মনে করি না। এটা হতেই পারে তারা আবার ফিরে আসার জন্য ওই কার্ডটা, ওই লেবাসটা তারা গ্রহণ করেছে, হয়তো এর মাধ্যমে তারা ফিরে আসতে চায়। কিন্তু ওই জিনিস তাই বলে একজন, যেমন ওই একটা ওসি বললো যে ৭ই মার্চে ভাষণ তো নিষিদ্ধ, এটা তারা কেন বাজালো? ওই ভদ্রলোক জানেও না যে এটা নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হবে কেন? এখন ৭ই মার্চে যে ভাষণটা বঙ্গবন্ধু দিয়েছেন ওটা কি আমি গুরুত্ব, আমি তো ভাষণটাকে ভালোবাসি। আমি তো মনে করি আমার দেখা যে কোনো রাজনৈতিক ভাষণের মধ্যে এর চেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ, এর চেয়ে অর্থপূর্ণ ভাষণ আমার কাছে আমি আর পাইনি। আমি আর পাই নাই। বলবে যে বলটা তুই তো কিছু জানাস না, জানি না, আমি জানি না, আমি না জানা নিয়ে ওটুক জানি। তো এই না জানা নিয়ে যে আমি ওটুক জানি, আমার এই জানাটাকে, এই শ্রদ্ধাটাকে, এই আবেগটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি কোন আইনে ইগনোর করবেন, কোন আইনে আপনি আমাকে আটকাবেন? তো এটা তো আমি মনে করি ঠিক না। কতগুলি মীমাংসিত বিষয় আগের গভর্নমেন্ট গায়ের জুড়ে অনেকগুলি দিবস বাদ দিছে। দেখ, এটা মনে করেন শেখ হাসিনার জন্মদিন, অমুক তমুক, ওইগুলি তো শেখ হাসিনা জোর করে আনছিল ওখানে, ওই ঠিক করেনি সে কাজগুলো, ওইগুলি বাদ দিচ্ছে, ভালো করছে। ৭ই মার্চের ভাষণকে বাদ দিতে হবে কেন জাতীয় দিবস হিসেবে? জাতীয় দিবস, জাতীয় চা দিবস আছে, চা দিবস থাকতে পারবে, আর ৭ই মার্চের ভাষণ থাকতে পারবে না, যেটা নাকি ইউনেস্কো গ্রহণ করছে। তো ভাই এইগুলি হলো কি জানেন, ওই সময় যে জিনিসগুলো হয়েছে সেগুলো হলো প্রতিহিংসা জাত সিদ্ধান্ত। তাহলে ওইখান থেকে আমি মনে করি এটা বেরিয়ে আসতে হবে। আপনাকে আমি বলছি না যে রাষ্ট্রীয়ভাবে আপনি এটা পালন না করলে বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে, এটা আমি বলছি না। রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত দিবস পালন না করলে কি আসে যায়? কত দিবস তো পৃথিবীতে আছে, হাত ধোয়া দিবস আছে, আমার এগুলি দরকার নেই তো কোনো কিছু, মানেন না আপনি। কিন্তু যদি কেউ মানতে চায়, তাকে যদি আপনি বাধা দেন, তাহলে আপনি বলতে পারবেন না যে আপনি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতেছেন। এটা গণতন্ত্র নয়।